আমি তো ওনার প্রধানমন্ত্রীর আশপাশে যা আছে সবই তো বাংলাদেশে দেখি, কারণ লন্ডন গ্রুপকে নতুন করে এখানে পদায়ন করার কোনো ব্যবস্থা নাই। হাইয়েস্ট ব্যবস্থা আছে, আমি আপনাকে বলছি যে হাইয়েস্ট অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে 10% রাষ্ট্রপতির কোটা। তো রাষ্ট্রপতির কোটার এই 10% অ্যাডমিনিস্ট্রেশনের 10% আপনি চুক্তি দিতে পারেন। তো এখানে চুক্তিতে আমি এই যে গত সপ্তাহে যা দেখলাম চুক্তিতে, এরা তো সবই বাংলাদেশের সাবেক আমলা। আর আজকে দেখলাম একজন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে আসছেন, সেটা হচ্ছে ব্যারিস্টার সালাম, ওই যে লন্ডন বিএনপির সেক্রেটারি ছিলেন। তো রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হিসেবে আসছেন। আর লোকজন কোথায়? যেমন ধরুন ওনার ডেপুটি প্রেস সেক্রেটারি, অ্যাডিশনাল প্রেস সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, এগুলো সব বাংলাদেশের ছেলেফেলে। আর একজন বাংলাদেশ থেকে গিয়েছিলেন লন্ডনে, গিয়ে ওই সময়টা বসবাস করেছেন, সেটার নাম হচ্ছে প্রেস সেক্রেটারি। একজন টোটাল প্রধানমন্ত্রীর উইংয়ের মধ্যে একজন প্রেস সেক্রেটারি সালেহ শিবলি তো পুরাতন সাংবাদিক, এইখানকার জার্নালিস্ট হিসেবে উনি ক্যালকাটায় প্রেস মিনিস্টার হয়েছিলেন মনে হয়, সেকেন্ড ক্যালকাটায় প্রেস মিনিস্টার হয়েছিলেন। তো উনি কাজ করেছেন ওইখানে, ওনার সব কিছু প্রেস দেখতেন এবং দেখতেন কি বলে ওনার স্পিচ রাইটিংটা দেখতেন। তো শিবলি আসছেন, এবং শিবলিকে নিয়ে তো এই পর্যন্ত কেউ কোনো কথা বলে নাই, কোনো অসন্তুষ্টি দলের ভিতরে। কিন্তু আরেকটা মানে সম্পূর্ণ প্রশ্ন, তো এখানে তো 10 জনের একজন, আপনার তৃণমূলের বিএনপি তৃণমূলের নেতাকর্মী 12-13 জন আছে, এর মধ্যে একজন। মোশাররফ ঠাকুর ভাই, বিএনপি তৃণমূলের নেতাকর্মীদের অনেকের মধ্যে মন্তব্য আছে। মারুফ মল্লিক ভাই সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ বলছিলেন এই ইস্যুতে, আমরা এই ইস্যুতে রেফারেন্স হিসাবে উল্লেখ করি। এখানে আছে যে যারা ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন, হামলা মামলার শিকার হয়েছেন, তারা খুব একটা বেশি এই সরকারের দৃষ্টিগোচরে আসতে পারছেন না। এবং তারা যেটা বলছেন যে কয়েকদিন আপনারা অন্যভাবে দেখবেন না, যে কয়েকদিন টকশো করে কিংবা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আগে যোগাযোগ করে এক ধরনের ব্যক্তিগত পর্যায়ে একটা সম্পর্ক তৈরি করে এখন অনেকে উপদেষ্টা হয়েছেন, অনেকেই এমপি হয়েছেন বা রাজনৈতিক নানা জায়গায় পদায়ন হয়েছেন, কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সেইভাবেই। ঠিক আছে, আমি আপনাকে বলি যে আমি যদি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিটা মানি, ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসিটা মানি, তাইলে এটা বলতে হবে যে ক্যাবিনেটটা প্রধানমন্ত্রীর টিম, এবং ক্যাবিনেটে উনি সর্বোচ্চ জায়গা দিতে পারেন কাদেরকে। তার ক্যাবিনেটের 90% থাকবেন নির্বাচিত এমপিদের মধ্য থেকে, আর 10% তিনি টেকনোক্র্যাট কোটায় নিতে পারেন। তো 10% টেকনোক্র্যাট কোটায় তো বাংলাদেশের বাইরে ছিলেন, প্রবাসে ছিলেন দীর্ঘদিন, এমন কেউ মন্ত্রী হিসাবে খুব একটা জায়গা পান নাই। পররাষ্ট্রতে যে ওনার সাথে ওইখানে কাজ করতেন, তো উপদেষ্টা হিসাবে, ক্যাবিনেটে না উপদেষ্টা হিসাবে তিনি জায়গা পেয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ তো মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সে আগের সরকার ইন্টারিমের সময় সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা যদি আলোচনায় আসে তাইলে বিএনপিতে যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যে লোকজন নাই তা না, পররাষ্ট্রমন্ত্রী হওয়ার লোকজন আছে। তবে আমি আপনাকে বলি এই উপমহাদেশে কতগুলো সিদ্ধান্ত দেখবেন আপনি। বেনজির ভুট্টো এবং তার পরিবার জিয়াউল হক দ্বারা যে পরিমাণ নিগৃহীত হয়েছে, নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সেই বেনজির ভুট্টো যখন জিয়াউল হক রেজিমের পরে তিনি যখন নির্বাচিত হয়ে আসেন এবং তিনি প্রধানমন্ত্রী হন, তিনি জিয়াউল হকের যে পররাষ্ট্র উপদেষ্টা, জিয়াউল হকের সিনিয়র, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খানকে তিনি জাস্ট ফর কন্টিনিউটি, যে ওনার ধারাবাহিকতার জন্য, কন্টিনিউয়েশনের জন্য উনি রেখে দেন। এবং আপনি মনে করেন যে ওইটা কিন্তু সিরিয়াসলি দারুণভাবে প্রশংসিত হয়েছিল, যে বেনজির ভুট্টো বলেছিলেন যে আমি আমার পূর্ববর্তী রেজিমের কোনো প্রতিশোধ গ্রহণ করব না, এবং সবাই প্রশংসায় হয়েছে, কি বলে, বেনজির ভুট্টো প্লাবিত হয়ে গেলেন,
ভেসে গেলেন এখন যে প্রশংসা- সাহেবজাদে ইয়াকুব খানকে উনি করেছেন। ঠাকুর ভাই, না, প্রশংসা আমাকে- হয়তো বিএনপিও পেত যদি না, না। আপনারা তার পদত্যাগ না, না না। চাইতেন। আমরা- ইন্টারভিউর না, সময় না, কিন্তু it's আপনারা all right. তিনজনের পদত্যাগ না, না। চেয়েছিলেন, তার মধ্যে সে একজন। আপনি যখন জিয়াউল হকের আপনি পতন চান, জিয়াউল হকের পতন চাইলে তো জিয়াউল হকের পুরো মন্ত্রী পরিষদেরই পতন হয়। তো ওইখানে ওইটা যদি প্রশংসায় ভাসতে পারে, তো আমি বুঝলাম না। এখন আমি পদত্যাগ চাইছি, তো এটা সত্যি কথা। জি, চেয়েছেন, আমি ওর হ্যাঁ। পদত্যাগ চেয়েছি, খলিলের পদত্যাগ চেয়েছি, আমি ওই যে এদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওর পদত্যাগ চেয়েছে, এবং মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন। মাহফুজ আলমের পদত্যাগ, যে মাহফুজ আলমটা এত জোরে সুরে উচ্চারিত হয় নাই। তো আমি আপনি বলছি যে এরা দুইজনের তো পদত্যাগ চেয়েছে, আমি এইটা স্ট্যান্ড করি, এখনো স্ট্যান্ড করি। তারপরে আমি বলি যে উনি যদি ফর কন্টিনিউয়েশন, যে ধারাবাহিকতার জন্য ইউনূসের পররাষ্ট্রমন্ত্রীকে রেখে দেন, তো এখানে অন্যায় হয়েছে এটা তো বলা যায় না, নিয়মের ব্যত্যয় হয়েছে এটাও বলা যায় না। তো এইখানে আমি আপনি বলি পররাষ্ট্র মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ের মধ্যে একটি এই ব্যাপার কি বলে গুরুত্বপূর্ণ এবং খুব চৌকস। গুরুত্বের প্রশ্ন না, এইখানে অনেকটাই টেকনিক্যাল ব্যাপার। তো টেকনিক্যাল ব্যাপার, এই জন্য উনি যেহেতু পররাষ্ট্র ক্যাডারের লোক ছিলেন, তারপর উনি আগের গভর্নমেন্টে ছিলেন, এবং প্রায় আমরা একই মতের গভর্নমেন্টে ছিলেন। হাসিনাকে ডিজন করে ডক্টর ইউনূসের সাথে আমার বহু বিষয়ে দ্বিমত আছে, কিন্তু হাসিনাকে ওন ডিজন করার প্রশ্নে তো আমরা একমত। ডক্টর ইউনূস আর আমি তো একমত তো ডক্টর ইউনূসের পররাষ্ট্রমন্ত্রীকে আমি রেখে দিয়েছি, আমার সাথে অনেক বিষয়ে দ্বিমত থাকার পরেও